ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত। বাংলা শিক্ষাতে এই ধরনের অনলাইন ক্লাসরুম পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের এক অভিনব প্রয়াস। এই ধরনের অনলাইন ক্লাসরুমের দ্বারা আশা করব তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। আমি স্বাতী সেনাপতি, যাদবপুর বিদ্যাপীঠের ফিজিক্স ডিপার্টমেন্টের সহশিক্ষিকা। আমি আজ ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায় তাপের কিছু অংশ আলোচনা করব। আজকের অধ্যায় তাপ। তাপের যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে তা হলো তাপের ধারণা, তাপের বহিঃপ্রকাশ, ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মধ্যে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হওয়ার শর্ত, ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপ এবং এই ক্যালোরিমিতির মূলনীতির উপরে ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যার সমাধান। দেখো, দৈনন্দিন জীবনে আমরা আমাদের চারিপাশে অনেকভাবেই তাপ শক্তিকে দেখতে পাই। যেমন সূর্যের তাপ আমরা অনুভব করতে পারি, আমাদের গ্যাস ওভেনে আমরা যখন গ্যাস জ্বালাই তখন আমরা সেই তাপকে অনুভব করতে পারি। তাহলে তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি। আমরা শক্তির বিভিন্ন রূপ দেখে থাকি, যেমন হচ্ছে আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। সেরকম তাপও হলো এক প্রকার শক্তি। তাহলে এই তাপীয় শক্তি আসে কোথা থেকে? এই তাপীয় শক্তি হলো কোনো বস্তু অসংখ্য অণু দিয়ে গঠিত। সেই অণুগুলি সবসময় গতিশীল থাকে। আবার কঠিন বস্তুর মধ্যে অণুগুলি গতিশীল না হলেও তারা একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকলেও তারা এক জায়গায় কম্পিত অবস্থায় থাকে। এই কণাগুলির গতিশক্তিকেই আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। এবং এই অভ্যন্তরীণ শক্তি যখন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায় তখনই আমরা তাকে বলি তাপ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তির যে অংশ পরিবেশে স্থানান্তরিত হয়ে তাপীয় সমতা বজায় রাখে তাকেই বলা হয় তাপ। একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি ধরো রোদে কোনো একটা লোহার চেয়ারকে রেখে দিয়েছো, কিছুক্ষণ পরে লোহার চেয়ারটাকে হাত দিলে তুমি কিন্তু গরম অনুভব করবে। কেন? কারণ গরম চেয়ারটাকে যখন আমরা হাত দিয়ে স্পর্শ করছি তখন চেয়ার থেকে তাপ আমাদের হাতে চলে আসে এবং আমরা গরম অনুভব করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপ হলো এক প্রকার শক্তি যা এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। তাহলে তাপ প্রবাহের অভিমুখ কি? যদি দুটি ভিন্ন উষ্ণতার বস্তু তাপীয় সংস্পর্শে আসে তখন সর্বদা উষ্ণতর বস্তু থেকে তাপ শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। এই প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ দুটি বস্তুর উষ্ণতা যতক্ষণ না পর্যন্ত সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হতে থাকে। আচ্ছা, আমরা যে বলছি উষ্ণতর বস্তু বা শীতলতর বস্তু, তার মানে এটা কি? এটা হচ্ছে বস্তুর উষ্ণতা। উষ্ণতার দ্বারা আমরা বুঝতে পারি যে কোন বস্তু উষ্ণ এবং কোন বস্তু শীতল। উষ্ণতা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে তার সঙ্গে অন্য কোনো বস্তুর তাপীয় সংযোগ ঘটলে সেই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি সেই বস্তুর থেকে তাপ গ্রহণ করবে। যেমন যদি উষ্ণ বস্তু হয়, অন্য বস্তুর তুলনায় যদি উষ্ণ হয় তাহলে সে সেই বস্তুটিকে তাপ দেবে। আর যদি বস্তুটি অন্য বস্তুর তুলনায় শীতল হয় তাহলে কিন্তু সে সেই বস্তুর থেকে তাপ নেবে। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো একটা বিকারে জল নিয়েছো, তার উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটি লোহার বলকে তুমি গরম করেছো, তার উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটু ফ্রিজ থেকে বরফ নিয়ে নিয়েছো, তার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে আমি যদি লোহার বলটাকে প্রথমে জলের মধ্যে ফেলি, তাহলে যখন এই লোহার বল এবং জল তাপীয় সংস্পর্শে আসবে তখন লোহার বলের সাপেক্ষে জল হচ্ছে কম উষ্ণ বস্তু, তাহলে জল হচ্ছে তাপ গ্রহণ করবে এবং লোহার বস্তুটি তাপ বর্জন করবে।
কতক্ষণ অবধি এই তাপের আদান প্রদান চলবে? যতক্ষণ না জল এবং লোহার বস্তুটির উষ্ণতা এক হচ্ছে। এইভাবে আস্তে আস্তে লোহার বস্তুটি ঠান্ডা হবে এবং জল গরম হবে। আবার ওই জলের মধ্যে যখন আমরা বরফ ফেলছি আলাদাভাবে, তখন দেখব যে বরফ হচ্ছে ওই জলের তুলনায় শীতলতর বস্তু। তাহলে এখানে জল হচ্ছে তাপ দেবে এবং বরফ হচ্ছে তাপ নেবে, এবং যার ফলে কি হবে, আমরা খানিকক্ষণ পরে দেখতে পাবো যে বরফটা গলে গেল, কারণ বরফ জলের থেকে তাপ গ্রহণ করে তার উষ্ণতা বৃদ্ধি পেল এবং বরফটা গলে জলে পরিণত হলো। তাপের বহিঃপ্রকাশ। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে আমরা যেটা প্রথমেই লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায়, আবার তাপ নিষ্কাশন করলে পদার্থটির উষ্ণতা হ্রাস পায়। কোনো বস্তুতে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন পদার্থের মধ্যে যে কণাগুলি আছে তার গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের উষ্ণতা বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে যদি উষ্ণতার পরিবর্তন না হয়ে থাকে তখন তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন ঘটে। যদি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটি তরলে পরিণত হয়, অর্থাৎ অবস্থার পরিবর্তন হয়। পদার্থের তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থটি তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ প্রয়োগ করলে সেটি বাষ্পে পরিণত হয়। এটা আমরা দৈনন্দিন জীবনে সবসময় একটা উদাহরণ দিয়ে দেখতে পাই যে বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি, বরফ একটি কঠিন পদার্থ, সেটি জলে পরিণত হয় এবং যতক্ষণ পর্যন্ত না পুরো বরফ গলে জলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আবার জলকে যদি তাপ দিই, যখন আমরা গ্যাসে বসাই কোনো পাত্রে জল নিয়ে, তখন দেখি যে খানিকক্ষণ পরে জল ফুটে বাষ্পে পরিণত হয়। আবার গ্যাসীয় কোনো পদার্থ থেকে তাপ নিষ্কাশন করলে সেটি প্রথমে তরলে পরিণত হয় এবং তরল থেকে যদি তাপ নিষ্কাশন করা হয় তখন কিন্তু সেটি কঠিন পদার্থে পরিণত হয়। যেমন হচ্ছে কোনো গরম বস্তুর ওপরে যদি একটি ঢাকনা তুমি ঢাকা দাও, তাহলে দেখবে যে কিছুক্ষণ পরে ঢাকার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়েছে, অর্থাৎ ঠান্ডা থালার সংস্পর্শে এসে জলীয় বাষ্প থেকে তাপ বেরিয়ে গেছে এবং জলীয় বাষ্পটি জলে পরিণত হয়েছে। আবার জলকে যদি আমরা ফ্রিজে ঢোকাই তাহলে খানিকক্ষণ পরে দেখি যে সেটি বরফে পরিণত হয়েছে। তাহলে জল থেকে তাপ নিষ্কাশন করে নেওয়া হয়েছে, যার ফলে জল জমে বরফে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না অবস্থার পরিবর্তন সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপ প্রয়োগের করে গেলেও উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে তাপ শক্তিটি বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটানোর কাজে ব্যবহৃত হয়। তাপ প্রয়োগের ফলে কিছু কিছু পদার্থের আয়তন বৃদ্ধি পায়, আবার কিছু কিছু পদার্থের আয়তন হ্রাসও পায়। সাধারণত তাপ প্রয়োগের ফলে বস্তুর আয়তন বাড়ে এবং আয়তন বেড়ে যাওয়ার ফলে ঘনত্ব কমে যায়। আবার তাপ নিষ্কাশন করলে বস্তুর আয়তন কমে যায় এবং ঘনত্ব বেড়ে যায়। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে যে প্রথমে একটা বল, লোহার বল নেওয়া হয়েছে, সেই বলটা কিন্তু আংটার মধ্যে দিয়ে গলে যেতে পারে। এরপরে লোহার বলটাকে যখন গরম করা হলো তখন দেখা যাচ্ছে আর সেই আংটার মধ্যে দিয়ে বলটা গলতে পারছে না। কেন? কারণ বলটিকে যখন উত্তপ্ত তাপ দেওয়া হয়েছে তার আয়তন বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে সে আর ওই আংটাটির মধ্যে দিয়ে গলে যেতে পারছে না। কতগুলো ব্যতিক্রম আছে যারা তাপ প্রয়োগে যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন কিন্তু আয়তনে কমে যায় এবং ঘনত্বে বেড়ে যায়। যেমন হচ্ছে বরফ, ঢালাই লোহা ইত্যাদি হচ্ছে এরকমই পদার্থ।
রাসায়নিক পরিবর্তন ঘটে তাপ প্রয়োগের ফলে। আমরা এটা অনেক সময় দেখে থাকি, কয়লা পোড়ালে কয়লা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। কয়লাকে যখন আমরা তাপ দিই তখন সেই রাসায়নিক বিক্রিয়াটি ঘটে, বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কয়লা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। যখন কোনো ধাতব পদার্থকে তাপ প্রয়োগ করা হয়, সেই তাপ প্রয়োগের ফলে পদার্থের রোধ বেড়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে রোধ কমে যায়, যেমন হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে কিন্তু রোধ কমে যায়। তাপ প্রয়োগের ফলে চুম্বকের চৌম্বকত্ব ধর্ম কমে যায়। আবার একটি নির্দিষ্ট উষ্ণতার বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে চুম্বকের চৌম্বকত্ব একেবারেই নষ্ট হয়ে যায়। এই উষ্ণতাকে বলা হয় কুরি বিন্দু। কোনো বস্তুকে তাপ দিলে সেটি আলোক শক্তি সৃষ্টি করে। আমরা দেখেছি লোহাকে গরম করলে কিছুক্ষণ পরে লোহা লাল হয়ে যায়, অর্থাৎ লাল আলো বিকিরণ করে। আবার বৈদ্যুতিক হিটারের দিকে আমরা যদি তাকাই, দেখি যে খানিকক্ষণ পরে তড়িৎ প্রবাহের পরে সেটি লাল বর্ণে পরিণত হয়, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন হলে আলোক শক্তির সৃষ্টি হয়। কিছু কিছু বস্তুতে তাপ প্রয়োগ করলে যদি বস্তুটির উষ্ণতা জ্বলনাঙ্কে পৌঁছায় তখন বস্তুটি জ্বলে ওঠে। একটি কাগজকে আমরা দেশলাই কাঠি জ্বালিয়ে যদি কাগজটিকে তার মধ্যে ধরি, কিছুক্ষণ পরে কাগজটি জ্বলে ওঠে। তাপবিজ্ঞানের যে শাখায় তাপের পরিমাণ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। আচ্ছা, তাপ পরিমাপ করা হয় তাহলে কোন যন্ত্রের সাহায্যে? তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটির নাম হলো ক্যালোরিমিটার। আমরা এই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপের আদান প্রদান পরিমাপ করতে পারি। উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি বলে যে ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হয়। এই তাপপ্রবাহ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না বস্তু দুটির উষ্ণতা সমান হয়। বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হয়। এখানে ধরা যাক একটা গ্লাসে জল নেওয়া হয়েছে এবং জলের মধ্যে কিছুটা বরফ নেওয়া হয়েছে। স্বভাবতই জলের উষ্ণতা বরফের উষ্ণতার থেকে বেশি। তাহলে যদি ধরে নেওয়া হয় যে আশেপাশের পরিবেশ অর্থাৎ বায়ুমণ্ডলে কোনো তাপের আদান প্রদান হবে না, তাহলে বরফ জলের থেকে তাপ গ্রহণ করবে এবং জল বরফকে তাপ দেবে। জল উষ্ণ বস্তু, তাপ বর্জন করবে এবং বরফ শীতল বস্তু, সে তাপ গ্রহণ করবে। এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুজনের উষ্ণতা সমান হয়। জলের উষ্ণতা যখন বরফের উষ্ণতার সঙ্গে সমান হয়ে যাবে তখন আর কোনো তাপের আদান প্রদান ঘটবে না। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা বলতে পারি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক্যাল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, যদি না কোনো পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদান না ঘটে। জল যতটা তাপ বর্জন করবে বরফ ঠিক ততটা তাপই গ্রহণ করবে। ক্যালোরিমিতির নীতিটি প্রযোজ্য হওয়ার কতগুলি শর্ত আছে, এই শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে। তাপের আদান প্রদান শুধুমাত্র বস্তু সমবায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনো পারিপার্শ্বিকের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। তাপীয় সংস্পর্শে থাকা বস্তুগুলির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, কারণ রাসায়নিক বিক্রিয়া হলে তাপের উদ্ভব বা শোষণ হয়। সেই কারণের জন্য কোনো রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে ক্যালোরিমিতির নীতিটি সেখানে প্রযোজ্য হবে না।
আর যদি বস্তু সংস্থার মধ্যে একটি কঠিন এবং একটি তরল পদার্থ হয়, তাহলে সেই কঠিনটি তরলে দ্রবীভূত হওয়া চলবে না, সেখানেও ক্যালোরিমিতির নীতিটি প্রযোজ্য হবে না। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। একটি হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তন। বস্তুর ভর যদি বেশি হয় আর অন্য বিষয়গুলি যদি স্থির থাকে, তাহলে বস্তুর ভর যত বেশি তার দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তত বেশি। আবার বিভিন্ন বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বিভিন্ন, যার আপেক্ষিক তাপ যত বেশি তার দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও ততই বেশি হবে, যদি ভর এবং উষ্ণতার পরিবর্তন স্থির থাকে। আর যদি কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন যত বেশি করতে চাইব, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও সেই ক্ষেত্রে বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে গৃহীত বা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এখানে আমাদের একটু আপেক্ষিক তাপ সম্পর্কে একটু ধারণার দরকার। আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হলো একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিতির মূল নীতির গাণিতিক রূপ। ধরা যাক এখানে দুটি বস্তু আছে, একটি এইচ একটি এল, এবং এদের উষ্ণতা ভিন্ন। এইচ এর উষ্ণতা বেশি এবং এল এর উষ্ণতা কম। এইবারে এই দুটি ভিন্ন উষ্ণতায় থাকা বস্তু দুটিকে যদি পরস্পরের সংস্পর্শে আনা হয়, তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে এবং এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তারা তাপীয় সাম্যে আসে। এইচ এর উষ্ণতা যেহেতু বেশি, সেজন্য এইচ এর থেকে কম উষ্ণতা বিশিষ্ট বস্তুতে তাপ প্রবাহ হবে। ধরা যাক দুটি বস্তু এইচ এবং এল এর ভর যথাক্রমে mH এবং mL। এদের উষ্ণতা যথাক্রমে T1 এবং T2। যেহেতু এইচ এর উষ্ণতা বেশি, সুতরাং T1 is greater than T2। বস্তু দুটির উপাদানের আপেক্ষিক তাপ যথাক্রমে S1 এবং S2 হলে বস্তুটিকে যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা যায়, তাহলে এইচ থেকে এল এর দিকে তাপের প্রবাহ হবে। তাহলে এইচ বস্তু তাপ বর্জন করবে এবং এল বস্তু সেই তাপ গ্রহণ করবে। এখানে আমরা ধরে নিচ্ছি ক্যালোরিমিতির মূলনীতির যে শর্তগুলি সেগুলি এখানে প্রযোজ্য হচ্ছে। বস্তুটির অন্তিম উষ্ণতা যদি T হয়, তাহলে এইচ বস্তু দ্বারা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু হবে mH ইন্টু S1 ইন্টু T1 মাইনাস T। কারণ আমরা জানি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এইচ বস্তুর প্রথম উষ্ণতা ছিল T1 এবং তার অন্তিম উষ্ণতা হয়েছে T2 T। যেহেতু T1 is greater than T, সেজন্য সে তাপ বর্জন করবে, সেজন্য হবে T1 মাইনাস T। আবার এল বস্তু দ্বারা গৃহীত তাপ ইজ ইকুয়াল টু হবে এল বস্তুর ভর অর্থাৎ mL ইন্টু এল বস্তুর আপেক্ষিক তাপ মানে S2 ইন্টু T মাইনাস T2 অর্থাৎ এল বস্তুর উষ্ণতার পরিবর্তন। এল বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে, তাই T T2 থেকে বড় হবে, সেজন্য উষ্ণতার পরিবর্তন হবে T মাইনাস T2। ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে এইচ বস্তু দ্বারা বর্জিত তাপ অর্থাৎ mH S1 ইন্টু T1 মাইনাস T ইজ ইকুয়াল টু হবে এল বস্তু দ্বারা গৃহীত তাপ অর্থাৎ mL
S2 ইন্টু T মাইনাস T2। এই সমীকরণটি আমাদের বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করা যাক। একটি পাত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল আছে। তার মধ্যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম জল ঢালা হলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? ধরা যাক মিশ্রণের অন্তিম উষ্ণতা T হবে। তাহলে 100 গ্রাম জলের উষ্ণতা কম আর 50 গ্রাম জলের উষ্ণতা কিন্তু বেশি, অর্থাৎ 100 গ্রাম জল তাপ গ্রহণ করবে এবং 50 গ্রাম জল তাপ বর্জন করবে। তাহলে 100 গ্রাম জল দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু কি হবে? জলের ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। যেহেতু আমরা অন্তিম উষ্ণতা T ধরে নিয়েছি, তাহলে ওর প্রাথমিক উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওর উষ্ণতা বৃদ্ধি পাবে, তাহলে ওর গৃহীত তাপ হবে, ওর ভর 100 ইন্টু 1, জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু T মাইনাস 30। T মাইনাস 30 হচ্ছে ওর উষ্ণতার পরিবর্তন। প্রাথমিক উষ্ণতা 30, অন্তিম উষ্ণতা T, এবং যেহেতু ওর উষ্ণতা বৃদ্ধি পাবে সেই জন্য ওর উষ্ণতার পরিবর্তন হলো T মাইনাস 30। আর 50 গ্রাম জল বর্জন করবে তাপ, তাহলে তার দ্বারা বর্জিত তাপের পরিমাণ হবে 50, কারণ জলের ভর হচ্ছে 50, ইন্টু আপেক্ষিক তাপ 1 ইন্টু 60 মাইনাস T, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হবে 60 মাইনাস T, কারণ ওর প্রাথমিক উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সে তাপ বর্জন করেছে, সুতরাং অন্তিম উষ্ণতা তার প্রাথমিক উষ্ণতার থেকে কম হবে, তাহলে উষ্ণতার পরিবর্তন হবে 60 মাইনাস T। ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ 100 গ্রাম জল দ্বারা গৃহীত তাপ সমান সমান 50 গ্রাম জল দ্বারা বর্জিত তাপ হবে। সেই ইকুয়েশনটা আমরা সমাধান করলে আমরা পাবো T ইকুয়াল টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ মিশ্রণের অন্তিম উষ্ণতা হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটি গাণিতিক সমস্যা দেখে নেওয়া যাক। 600 গ্রাম ঠান্ডা জলের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা 300 গ্রাম উষ্ণ জল তার সঙ্গে মেশানো হয়। ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা জলের উষ্ণতা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ঠান্ডা জল তাপ গ্রহণ করেছে, আর 300 গ্রাম জল যার উষ্ণতা ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড সে তাপ বর্জন করেছে। ধরে নেওয়া যাক যে মিশ্রণের অন্তিম উষ্ণতা হবে T। তাহলে 600 গ্রাম জল দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু হবে, আমরা জানি যে গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু তার ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এক্ষেত্রে ভর হচ্ছে জলের ভর 600 গ্রাম, তার মানে 600 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1, তাহলে ইন্টু 1 ইন্টু ঠান্ডা জলের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, তাই এখানে আমরা উষ্ণতার পরিবর্তনের জায়গায় 15 লিখব। আচ্ছা, 300 গ্রাম জল তাপ বর্জন করেছে, তাহলে 300 গ্রাম জল দ্বারা বর্জিত তাপের পরিমাণ ইকুয়াল টু হবে ভর 300 ইন্টু আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতার পরিবর্তন। ওর প্রাথমিক উষ্ণতা ছিল 50 এবং মিশ্রণের অন্তিম উষ্ণতা হয়েছে T, তাহলে ওর উষ্ণতার পরিবর্তন হয়েছে 50 মাইনাস T। ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ 600 গ্রাম জল যে পরিমাণ তাপ গ্রহণ করেছে 300 গ্রাম জল ঠিক সেই পরিমাণ তাপ বর্জন করেছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি T ইকুয়াল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ মিশ্রণের অন্তিম উষ্ণতা দাঁড়াচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা ধরে নিই যে ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা ছিল X, তাহলে তার উষ্ণতার বৃদ্ধি পেয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড,
তার মানে অন্তিম উষ্ণতা হয়েছে 20°C। তাহলে প্রাথমিক উষ্ণতার সঙ্গে 15°C উষ্ণতা বৃদ্ধি পেয়ে তার অন্তিম উষ্ণতা হয়েছে 20°C। তাহলে আমরা বলতে পারবো যে x + 15 = 20। এই ইকুয়েশন থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি যে x = 5°C, অর্থাৎ ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা ছিল 5°C। এখানে যতদূর পড়ানো হলো তার উপরে কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো যদি তোমরা বাড়িতে একটু অভ্যাস করো তাহলে বিষয়গুলি সম্পর্কে আরো ভালো ধারণা তোমাদের হবে।